তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো প্রশ্ন ফাঁসের যে বিষয়টা, সেই বিষয় নিয়ে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব উনি অনেক কথা বলেছে। ঠিক আছে, আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি। এটা আজকে যে কারণে আসছি, আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। হ্যাঁ, এটা ঠিক। আপনি একজন ব্যারিস্টার হিসেবে আপনার অনেক দায়িত্ব আছে এখানে, এই দায়িত্বগুলো আপনি পালন করবেন, এটা আমরা মনে করি। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার, উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। হ্যাঁ, ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার এটা ভালোভাবে ঘাটিয়ে দেখতে হবে। ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা, এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে, এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলো। হ্যাঁ, তখন হচ্ছে ড্রাইভারের উপর চাপায়া দিবে সব দোষ। ঠিক আছে, যে ড্রাইভার এটা করছে, ওনারা বেঁচে যাবে। সুমন সাহেব একদম ঠিক কথা বলছে। বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে, এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত, এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছে এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একদম রাইট কথা বলছে। তাদের ব্যাপারে যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যাবে তত তাড়াতাড়ি মুখোশধারী যে চোরগুলো আছে, চোরটাগুলো আছে, সেগুলা খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে এবং আমরা সেটা দেখতে পারবো। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন, অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইওনো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন একদম সত্য কথা। ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্ন ভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা কোনো অংশেই কম না। সারা জীবন দেশ ছাড়া লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষ, এই যে মাদারীপুর না, এটা হ্যাঁ হ্যাঁ কালকিনি না, তো আবার কালকিনির পাশে, কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন। তো ভিউয়ার্স, এই চোরগুলোকে যদি এখন না ধরা হয়, ঠিক আছে, ভবিষ্যতে আরো কত বড় বড় চুরি করবে এনারা, তা বলার বাইরে। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব এদের ব্যাপারে খোঁজ নেওয়া দরকার। ঠিক আছে, এদেরকে আইনের আওতায় আনা হোক, এটা আমরা চাই। আপনারা কি বলেন? কারণে এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাস করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি? আচ্ছা, নমিনেশন পায় নাই, নির্বাচন হয় নাই। তো যাই, তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুব জানে হয়তো নির্বাচন হলে পাসও করে যেত। হ্যাঁ, তার কাছে যে চোট্টামি বুদ্ধি ছিল, উনি এই কথা বলতে চাচ্ছে যে তার কাছে যে চোট্টামি বুদ্ধি ছিল ওইটা দিয়ে সে পার হয়ে যাইতো। তাই এখন হচ্ছে কি, আমার মেইন নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি, আমি হাইকোর্টের
শরণাপন্ন হব, কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। এটা আমরা আপনার কাছ থেকে আশা করি, ঠিক আছে? আপনি এটাই করেন, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন, আমরা আছি আপনার পাশে। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্ন ভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা। একদম ঠিক কথা বলছেন ব্যারিস্টার সুমন সাহেব, সব থেকে বড় কোটা হচ্ছে চোর কোটা, এর উপরে কোনো কোটা নাই ভাই। এই প্রশ্নপত্র ফাঁসের কোটা, এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে। এগুলা নিয়ে আমি সব কোটার উপরে হচ্ছে যাই বলেন সেটা হচ্ছে চোর কোটা, বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এইটা হাতের তালি হবে একটা সুমন সাহেবের জন্য, ঠিক আছে? সে একদম ঠিক কথা বলেছে, চোর কোটার উপরে কোনো কোটা থাকতে পারে না। আমি পরে হয়তো আরেকদিন বলবো, তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একদম রাইট কথা বলছেন ব্যারিস্টার সুমন সাহেব। এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন, নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। থ্যাংক ইউ। কথা ঠিক বলছে একদম, এইভাবে একটা দেশ কখনোই চলতে পারে না। পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশের কমিটিদের আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে তামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু। একদম রাইট কথা বলছেন, যখনই দেখবেন যে একটা কমিটি করছে তখনই মনে করবেন যে ব্যাপারটা ধামাচাপা দিবে, ঠিক আছে? একবারে না হোক আস্তে আস্তে জিনিসটাকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করবে। আরে কমিটির কি কাজ? চোরলে চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোরলে বলবে যে 8 পয়সাতে কে চোর আছে বল। এর ভিতর তো আমি কমিটির কিছু দেখতেছি না আসলে। উনি যে কথাটা বলছে একদম রাইট কথা বলছে, এর ভিতর কমিটি আসতেছে কোন জায়গা থেকে বুঝতেছি না। কমিটি করার দরকার আছে কি? টিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যার বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আসতে, এর মানে হজম করার জন্য একটু টাইম না। এগুলো কথা সত্য বলছে একদম, ঠিক আছে? সত্য কথা একটু তেতো মনে হয়, কিন্তু বাস্তব কথা বলছে উনি। আপনারা একটু ভেবে দেখেন কথাটা। আমার অভিজ্ঞতা থেকে বললাম, চেয়ারম্যান বলছে, এই চেয়ারম্যানের আন্ডারে এই ড্রাইভার ছিল না সাদিক সাহেবের আন্ডারে ছিল। তাইলে তদন্ত উনারটা করুক, উনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা ওনারা নিজেরা কিভাবে করলো, প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয়, এগুলা নিয়ে তদন্ত হোক। পিএসসি কিভাবে নিজে প্রটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু এর আগে কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপাট ছিল, এগুলা বেরোয় আসা জরুরি সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। কথা রাইট। আসলে কমিটির কি দরকার এখানে আমি বুঝলাম না। প্রশাসন আছে, প্রশাসন কি জন্য আছে? এত টাকা বেতন দিয়ে রাখছে তাদেরকে, তাদের দ্বারা যদি একটা জিনিস সমাধান না হয়, যদি কমিটির কাছে যাওয়া লাগে, তাইলে ওই প্রশাসন থাকার থেকে তো না থাকাই ভালো। কমিটির কি হলো এখানে? আমি কিছুই বুঝলাম না, কমিটি কেন এখানে আসবে? চোর ধরা পড়ছে, চোরকে ধরবে, যে চোরের সাথে কে আছে এগুলো নিয়ে কথা বললেই তো হয়ে যায় সমাধান। এখানে কমিটি আসতেছে কই থেকে বুঝতেছি না। উনি যে কথাটা বলছে কমিটির কথা, যে ধামাচাপা দেবে, এটা বাস্তব কথা। কমিটি মানেই ধামাচাপা দেবে বিষয়টা। আমি এটার জন্য আলাদাভাবে কোটার বিষয়ে আমি আলাদাভাবে বলবো, কারণ প্রতিটা মানুষেরই এক একটা আন্দোলন থাকে। আমার কাছে তো আমি বললাম, আমি সবচেয়ে বড় কোটা যেটা এই যে দুর্নীতির কোটা, এইটার মাধ্যমে যে কি পরিমাণ লোক চলে যাচ্ছে ক্ষমতায়, এদেরকে আটকানোই হবে আমার বড় চ্যালেঞ্জ। আমি এই বিষয়ে আমি পরবর্তীতে আমি কনফারেন্স করে আবার কথা বলবো। থ্যাংক ইউ।
তো ভিউয়ার্স, আপনারা শুনলেন সুমন সাহেবের কথা, ঠিক আছে। আপনারা সুমন সাহেবের সাথে কে কে একমত তারা একটু আমাকে কমেন্ট বক্সে নক দিবেন, ঠিক আছে। আর ভিডিওটি কেমন হয়েছে তা একটু জানাবেন, ঠিক আছে। একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, বাই।